মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। রাতের বেলা দরজা বাইরে দিয়ে বন্ধ করে আগুন লাগিয়ে দেব আপনার মাদ্রাসায়। বুড়ো বয়সে একটা কচি খুকিকে বিয়ে করার স্বাদ জেগেছে মনে, তাই না? হ্যাঁ, ফুর্তি করা। এমনিতেই কাল রাতে যা মারাত্মক গুনাহ করেছো তাতে তোমার গর্দান কিন্তু পাকা। বেঈমানি শেখাচ্ছ? তোমার কথা শুনে আমার গলায় দড়ি দিয়ে মরে যেতে ইচ্ছে করছে। বলো বলো, কে আমার আব্বা আম্মি? বলছো না কেন তুমি? বলো আম্মি। সিপাহী, এক্ষুনি একটা বড় কাঠের তোরঙ্গ নিয়ে এসো, তার মধ্যে পুরে এটাকে নিয়ে যাব আমি। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন হাসান বাদার আলদিন শেষ অংশ। আগের পর্বে বেগম শেহরাজাদ শোনাচ্ছিলেন হাসান বদর আল দিনের কাহানি। সে ভারী মজার কাহানি, গোটাটাই দাঁড়িয়ে কাকতালীয় নানান ঘটনার ওপর। সে কোন এক কালে দুই ভাইয়ের ঝগড়া হয়েছিল। ঝগড়ার কারণ অদ্ভুত। ছোট ভাই তার ছেলের সঙ্গে বড় ভাইয়ের মেয়ের বিয়ে দিতে চেয়েছিল, আর গোল বেঁধেছিল দেনমোহর নিয়ে। ছোট দেনমোহর দিতে নারাজ, এদিকে বড় নিয়েই ছাড়বে। মজার কথা, তখনও ভাই দুটির নিজেদেরই বিয়ে হয়নি, তাদের ছেলে মেয়ে তো দূরের কথা। কিন্তু ওই যে কাকতালীয়, দুই ভাইয়ের বিয়ে হলো, ছোট ভাইয়ের ছেলে হলো, বড় ভাইয়ের মেয়ে হলো, এবং আরো অদ্ভুত, তাদের ছেলে মেয়ের বিয়েটাও হলো যেমনটা চেয়েছিল সেই ছোট ভাই। পুরোটাই কি এক নসিবের খেলায়। আর তারপর সিদ্দাল হুসনের সঙ্গে হাসান বাদার আল দিনের শাদী তো হলো। শাদী উপলক্ষে মেহমানরাও যেমন ফুর্তি করল, তেমন ফুর্তি করল বর আর কনে। মাঝখান থেকে কষ্ট পেল ওই বামন। আহারে বেচারা। বেচারা, হঠাৎ এই দুষ্টু বামনের ওপর তোমার দরদ উথলে উঠল দুনিয়াজাদ। যেমনই লোক হোক হুজুর, দুষ্টু হোক আর ভালো হোক, কষ্ট তো পেল সারা রাত। ওর কি দোষ ছিল বলুন তো? ও তো কায়রোর সুলতানের হুকুমেই এসেছিল, কত আশা করে শাদিটা করতে এসেছিল। তোমারও কি অমন একটা বামন চাই নাকি? বলো তো, খোঁজ লাগাই। ধ্যাৎ, আপনিও না, নেহাত আপনি জাহাপানা হলেও আমার দুলা ভাই, নইলে আপনি কিন্তু ভারী দুষ্টু। আপা, তুমি বলো তো তারপর কি হলো? তারপর তো উজির সামাজ ভাবছে সুলতানকে কি বলবে। সুলতানের হুকুম বলে কথা, ওই বামুনের সঙ্গে হুসনের বিয়ে দেওয়ার হুকুম জারি করেছিলেন তিনি। সেই জন্য তিনি খরচাপাতিও কম কিছু করেননি। সারা দেশের প্রত্যেককে ডেকে এনে দাওয়াত খাওয়ানো হয়েছে। বরের পোশাক থেকে বাজনদার সব খরচাই সুলতান করেছেন। এবার তিনি যদি জানতে পারেন যে বামুনের বদলে অন্য কারোর সঙ্গে হুসনের বিয়েটা হয়েছে, তার উপর আবার সে আর কেউ নয়, স্বয়ং উজির সামাসের ভাইয়ের ছেলে, তাহলে হয়তো খুনই করে ফেলবেন উজিরকে। এমনকি মেয়েটাকেও হয়তো ছাড়বে না। এদিকে হয়েছে কি, বামন তো ছাড়া পেয়েই ছুটতে পালায়। ছুটতে ছুটতে হাজির হয় ইমামের বাড়ি। ইমাম তো তাকে দেখেই তাড়িয়ে দেয় আর কি। চল ভাগ এখান থেকে, শয়তান কোথাকার। ইমাম সাহেব তো জানে যে বামনটা ধোপার বিবির বুকের উপর চড়ে বসেছিল। সারা দেশ জানে। এমন দুষ্ট লোককে কি বরদাস্ত করা যায় কখনো? ইমাম সাহেবের বাড়িতেও তো বিবি বেটি আছে, সুতরাং তার থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। কিন্তু চাইলেই কি তা পারা যায়? দুষ্ট লোকের তো ফিকিরের অভাব নেই। সে ইমাম সাহেবকে রীতিমতো আঙুল তুলে শাসায়। দেখো ইমাম সাহেব, বেশি তর্পিও না। এমনিতেই কাল রাতে যা মারাত্মক গুনাহ করেছো তাতে তোমার গর্দান কিন্তু পাকা। সুলতান হুজুরের কাছে শুধু পৌঁছতে দাও খবরখানা, তারপর দেখবে কেমন মজা।
সব তরপারি না বেরিয়ে ফুস হয়ে যাবে। বামনের কথা শুনে তো ইমাম সাহেবের গলা শুকিয়ে কাঠ। বলে কি বেটা, গর্দান পাকা তার? কি বলতে চাইছো কি তুমি? এই তো ভালো ছেলে, তুই ছেলে তুমি করে বলছো। বলি কাল যে আমার বিয়ে দিতে গেলে তার কি হলো? বিয়ে না দিয়েই চলে এলে? আসলে বামন তো বন্দি ছিল স্নান ঘরে, সে তো কিছুই জানে না। সকালে স্নানঘর থেকে বেরিয়েই উজির সামাসের মুখে পড়ে। তারপর উজিরের এক গাদা প্রশ্নের উত্তর দিতে দিতেই লবে যান দশা। অতঃপর পালানো। আর পালানো মানে কি আর চেষে পালানো, একেবারে যান হাতে নিয়ে পালানো। উজির তার উত্তর শুনে এই মারে তো সেই মারে, না পালালে হয়তো চাপকিয়ে জানেই মেরে ফেলত। বামন ভেবেছিল ইমাম ভালো মানুষ, সে নিশ্চয়ই বামনকে সাহায্য করবে, তাই সে ছুটে যায় ইমামের কাছে। কিন্তু ইমাম তাকে সাহায্য তো করেই না, উল্টে এমন কথা শোনায় যে সে মাথায় হাত দিয়ে বসে পড়ে। ইমাম তাকে জানায় যে হাসান বদর আলদিনের সঙ্গে হুসনের বিয়ে হয়ে গেছে। বিয়ের কথা শুনে তো সে প্রথমে খানিক পা ছড়িয়ে কাঁদে পথে বসে। কাঁদতে কাঁদতে তার দুঃখ বদলে যায় রাগে। সে সুলতানের কাছে ছোটে। সেদিন সুলতান তখনও দরবারে আসেননি। বামন দরবারের মেঝেতে লুটিয়ে পড়ে হাত পা ছুঁড়ে চিৎকার করে কান্না জোড়ে। হুজুর ইনসাফ করুন, হুজুর মেহেরবানি করে ইনসাফ করুন। আপনার হুকুম খেলাপ করেছে আপনার উজির, ইনসাফ চাই হুজুর, ইনসাফ দিন। সুলতানের মন মেজাজ খুব একটা ভালো যাচ্ছিল না কদিন ধরে। বাইরে সালতানিয়াতের হাজারো ঝক্কি ঝামেলা তো আছেই, প্রাসাদের অন্দরেও শুরু হয়ে গেছিল হাজারো ঝামেলা, ঝগড়াঝাঁটি, মন কষাকষির পালা। তার 3 বেগম সবই জানতে পেরেছিল। জেনেছিল যে সেতাল হুসনের সঙ্গে বিয়ে করার ইচ্ছে হয়েছিল সুলতানের। সেই ইচ্ছায় বাধা পড়ায় রাগে একটা বদখত বামনের সঙ্গে হুসনের বিয়ের হুকুম জারি করেছে সুলতান। এই সব জেনে 3 বেগম দারুণ চটে গিয়েছিল। 3 জনে একসঙ্গে চোখ পাকিয়ে দাঁত খিঁচিয়ে বলেছিল, তবে রে, বুড়ো বয়সে একটা কচি খুকিকে বিয়ে করার স্বাদ জেগেছে মনে, তাই না? হ্যাঁ, ফুর্তি করা বার করছে ওই বুড়োর। বলি আমরা কি ফেলনা বড়ি আপা? আমাদের দিয়ে মন ভরছে না। একটা হাঁটুর বয়সী বাচ্চা মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করবে, স্বাদ কত। হাঁটুর বয়সে কি বলছো মেজো আপা? সে তো আমার আশফাকের চেয়েও ছোট। আমার আশফাক তো তোমার বড়ি আবার সকলের ছেলে মেয়েদের থেকে ছোট, সবচেয়ে ছোট। আমার তো খুব শখ ছিল তোমার আশফাকের সঙ্গে ওর বিয়ে দেওয়ার। তাহলেই বুঝতো না বুড়োর শখ জেগেছে। এবং তারপরেই শুরু হয়েছিল অত্যাচার। আর অত্যাচার বলে অত্যাচার। সুলতানকে একেবারে অতিষ্ঠ করে ছেড়েছিল 3 বেগম। তার সুখ শান্তি সব হারাম করে দিয়েছিল। খেয়ে সুখ নেই, ঘুমিয়ে সুখ নেই, এমনকি শান্তিতে বসে একটু যে উদাস হবে তার জো নেই পর্যন্ত। 3 বিবি পালা করে করে কথা শুনিয়ে কান একেবারে ঝালাপালা করে ছেড়েছিল। সুলতানের হাত কামড়াতে ইচ্ছে করছিল, মাথার চুল ছিঁড়তে স্বাদ হচ্ছিল। মনে মনে কেবলই ভাবছিল কেন এমন করল সে, এবার ঠেলা সামলাও। এর মধ্যেই খবর আসে বামন দরবারে হাত পা ছুঁড়ে কান্না জুড়েছে। ইনসাফ চাই তার। ওর আবার কি ইনসাফ চাই? উজিরের ঘরের জামাই করে দিলাম, তবু আশ মিটল না। সুলতান বিরক্ত হয়ে দরবারে এসে বসে। বামনের কাছে সব শোনে। শুনে মনে মনে ভাবে, যা বাঁচা গেছে, যা হয়েছে ভালোই হয়েছে। অন্তত বেগমদের শান্ত করার একটা রাস্তা পাওয়া গেছে। কিন্তু তাই বলে তো আর বেশ হয়েছে বলে মুখ মুছে ফেলতে পারে না সুলতান। একটু তো তদন্ত করতেই হবে। অন্তত লোক দেখানো একটা তদন্ত না করলে লোকে কি বলবে? সুতরাং সে তলব করে, উজির ইমামকে হাজির হতে বলো দরবারে, এক্ষুনি। ইমামের কাছে সবকিছু শুনে সুলতান মন দিয়ে। তারপর ছুটতে ছুটতে দরবারে এসে ঢোকে উজির সামাস। সামাসের কাছেও সব শোনে। ভ্রু কুঁচকে যায় সুলতানের। সে কি বর বেপাত্তা? জি হুজুর। তাহলে তো তাকে সবার আগে খুঁজে বার করতে হয়। এ কেমন বর, বিয়ে করে বেপাত্তা হয়ে যায়?
ছেলেটাকে তো সুবিধার ঠেকছে না। সে যতই তোমার ভাই নূর আল দিনের ছেলে হোক, এক্ষুনি বসরোতে লোক পাঠাও উজির। আমি পরোয়ানা জারি করে দিচ্ছি। আমার কি হবে হুজুর? সে ব্যবস্থাও হবে। এখন কিছুদিন তুই ফাটকে থাক। ফাটকে? হ্যাঁ, সেখানেই তো ছিলি। বিয়ের জন্য ছেড়ে দিয়েছিলাম। বিয়েটা যখন হলোই না, তখন তখন আবার কিছুদিন ফাটকে থাক। দেখি তোর জন্য উপযুক্ত পাত্রী খুঁজে পাই কিনা। সুলতানের পরোয়ানা নিয়ে দূত ছোটে বস্র। বস্রর সুলতানের হাতে পরোয়ানা তুলে দিতেই তিনি বলেন, সর্বনাশ! তাকে তো আমি দেশ ছাড়া করেছি। তার আম্মি অবশ্য এখনো এখানে আছেন, কিন্তু আম্মির কাছে লোক ছোটে। আম্মি আরিফাও কিছু বলতে পারে না যে তার ছেলে কোথায়। দেশ জুড়ে খোঁজ শুরু হয়। খোঁজ খোঁজ খোঁজ, তবু হাসান বদর আল দিনকে খুঁজে পাওয়া যায় না। কায়রোর সুলতানের দূত ফিরে যায় দেশে। কায়রোর সুলতান হয়ে খবর পৌঁছয় হোসনে আল দিনের কাছে। সে বেচারি তো কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলে। উজির, তার বিবি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়াপড়শি কেউ তাকে সামলাতে পারে না। কাঁদতে কাঁদতে সে বেচারি জ্ঞান হারায়। চোখে মুখে পানি দিয়েও জ্ঞান ফেরে না তার। হাকিমকে ডাকা হয়। বুড়ো হাকিম ভালো করে দেখে দাড়ি নেড়ে বলে, মুবারক হো ওয়াজির সাহেব, আপনার বেটি মা হতে চলেছে। তারপর আর কি, সকলে ব্যস্ত হয়ে পড়ে সিতল হোসনেকে নিয়ে। সময় হলে তার একটা সুন্দর ফুটফুটে ছেলে হয়। ছেলের নাম রাখা হয় আজিব আল দিন। হোসনে তার ছেলেকে নিয়ে মেতে ওঠে। তাকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, আরো কত কত মেলা কাজ। খাটতে খাটতে বেচারা একেবারে নাজেহাল হয়ে যায়। উজির সামাস, তার বিবি, তাদের আত্মীয় স্বজন, পাড়াপড়শি সকলে আজিবকে দেখে তার আব্বার কথা ভুলে যায়। সুবহানাল্লাহ! আল্লাহর অশেষ কৃপা যে আমাকে এমন একটা নাতি দিলেন তিনি। এবার আমার কবরে যেতেও কোনো আফসোস হবে না। আব্বা, ঘাবড়াস না বেটি, আমি এক্ষুনি কবরে যাচ্ছি না। আমার নাতিকে শাদি দিয়েই কবরে যাব। আজিব হাতে পায়ে বড় হতেই দুষ্টুমি শুরু করে। আব্বা নেই তার, নানার কাছে মানুষ, তাই তার আদর একটু বেশি। বাড়িতে তাকে বকা মারা যায় না। হোসনে যদি বা বকে বা গায়ে হাত তোলে, তো উজির সামাজ আর তার বিবি রে রে করে নাতিকে বাঁচাতে ছুটে আসে। এমনকি ছেলে বায়না করে কান্না জুড়লেও তারা ছুটে এসে হোসনেকে বকাবকি জুড়ে দেয়। হোসনে যত বোঝায় যে মারেনি তার ছেলেকে, তত তারা গলা চড়ায়, কিচ্ছু শুনতে চায় না। আর ছেলেও লাই পেয়ে যায়। সে যত বড় হতে থাকে, তত তার দুষ্টুমি বাড়তে থাকে। বাড়ির লোকজন তো বটেই, পাড়াপড়শিকে পর্যন্ত অতিষ্ঠ করে তোলে সে। পাড়াপড়শিরা বিরক্ত হলেও চুপ থাকে। কায়রোর পুরনো সুলতান তখন দেহ রেখেছেন। তার জায়গায় সুলতান হয়েছে তারই শাহজাদা। শাহজাদা আবার উজির সামাজকে খুব সমীহ করে, ভরসা করে তার উপর। তার কথায় উঠে বসে। সেই উজিরের নাতিকে বকবে লোকে, সাহস কোথায়? তাই অন্যায় করলেও পার পেয়ে যায় সে। ন্যায় অন্যায় বোধটাই তার তৈরি হয় না। তখন তাকে উজির সামাজ মাদ্রাসায় পড়তে পাঠায়। সেখানে গিয়েও বন্ধুদের অতিষ্ঠ করে তোলে সে। তার দুষ্টুমি সামলানো মৌলভী সাহেবের সাধ্যের বাইরে চলে যায়। অনেকে মাদ্রাসা ছেড়ে চলেও যায়। একদিন মাদ্রাসার সব ছাত্ররা বেঁকে বসে। সেদিন আজিব তখনও আসেনি মাদ্রাসায়। সকলে মৌলভী সাহেবকে চেপে ধরে। হুজুর, আজিবকে আপনি কিছু বলবেন না। ও আমাদের মারে, আমাদের জিনিসপত্র কেড়ে নেয়, আমাদের কুর্তা কামিজ নষ্ট করে দেয়, ছিঁড়ে দেয়। ও একটু বেশি দুষ্টু, কিন্তু লেখাপড়ায় তুখোর। লেখাপড়ায় তুখোরদের স্বভাবে একটু দুষ্টুমি তো থাকেই। ও তোমরা ধর্তব্যের মধ্যে নিও না। আপনাকে যখনই বলি তখনই আপনি এই একই কথা বলেন। আপনি ওকে শাসন করেন না কেন? যত শাসন কি আমাদের জন্যই? পান থেকে চুন খসলে বেত নিয়ে তেড়ে আসেন। চুপ করো, চুপ করো তোমরা। আজিব চলে এলে শুনে ফেলবে।
কি করবে শুনে ফেললে? মারবে? আসুক মারতে, এবার আমরা সবাই মিলে ওকে মারবো, তাতে আপনি যা করার করবেন। এই না না না, খবরদার না, এমন করো না তোমরা, তাহলে বিপদ হয়ে যাবে। হয়তো হয়তো এই মাদ্রাসাটাই বন্ধ হয়ে যাবে। সুলতানের অনুদানে এই মাদ্রাসা চলে। আজিব এখানে পড়ে বলে উজির সাহেব সব ব্যবস্থা করে দিয়েছেন। ওরে কিছু হলে হয়তো অনুদানটাই বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে? হোক বন্ধ, পড়বো না আমরা। পড়ার ইচ্ছা করলে আমরা ভিন দেশে গিয়ে পড়বো। হ্যাঁ, আমরা কাল থেকে আর আসবো না। হ্যাঁ, আর আমরা রটিয়ে দেব সারা কায়রোয় যে মাদ্রাসায় এসে আজিব কি কি করে। এও বলবো যে আপনি তাকে শাসন করেন না। থামবে? যত বড় মুখ নয় তত বড় কথা। পিটিয়ে পিঠের ছাল তুলে দেব সব কটার। দিন না দিন, এই তো আমরা সবাই আছি এখানে, কেউ নড়বো না। দিন দেখি পিঠে ছাল তুলে। কিন্তু মনে রাখবেন, আমাদের গায়ে হাত পড়লে কিন্তু আমরা আরো বেশি করে বলবো। আর শুধু যে বলবো তাই নয়, কাল সকাল হতে পারবে না তার আগেই সারা কায়রোয় রটিয়ে দেব আজিবের কীর্তি, সঙ্গে আপনারও। রটিয়ে তো দেবই, সেই সঙ্গে আমরা কেউ আসবো না এখানে। আপনি আপনার আজিবকে একা লেখাপড়া শেখাবেন, তখন দেখব তখন আপনি কি করেন। তোমরা কি আমাকে হুমকি দিচ্ছ? সাবধান করছি, আমাদের আব্বা আম্মিরা কিন্তু সব জানে, সব। তাদের ডেকে আনবো, দেখবেন তখন আপনার কি হাল হয়। সুলতান, উজির, দেখবো তখন কে বাঁচায় আপনাকে। ভুলে যাবেন না হুজুর, আমার আব্বা কিন্তু দেশের প্রধান সেনাপতি। আমি আব্বাকে সব বলে রেখেছি। আমার গায়ে একটা হাত পড়ুক, আপনার ওই সুলতান আর ওয়াজির আসার আগেই আব্বা আপনার মুন্ডুটা খচ করে আলাদা করে দেবে ধর থেকে। রাতের বেলায় দরজার বাইরে দিয়ে বন্ধ করে আগুন লাগিয়ে দেব আপনার মাদ্রাসায়। মৌলবী দেখে মহা ফ্যাসাদ। আজিবকে যে সে শাসন করবে তার সাহস নেই। মারা তো দূরের কথা, সামান্য বকলেই উজির সমাজ ছুটে আসবে। তারপর মৌলবীর কি দশা করবে তা সে কল্পনাও করতে পারে না। আবার আজিবকে যদি শাসন না করা হয় তাহলে বাকিরা তো বেঁকে বসবে, তখন জ্বলে পুড়ে মরতে হবে। মরার পর কবরটাও জুটবে না ভাগ্যে। মৌলবী তাই ভাবতে শুরু করে কি করা যায়। কিছুই ভেবে পায় না সে। সেদিনের মতো সবাইকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে, কথা দেয় পরের দিন কিছু না কিছু একটা বিহিত করবেই। পরের দিন ছাত্ররা তাড়াতাড়ি পৌঁছে যায় মাদ্রাসায়। আজিবের শাস্তি হবে, সকলে দেখবে। কি মজা! মৌলবী সাহেব সবাইকে ডেকে ফিসফিস করে বলে, শোনো, আমি তোমাদের একটা নতুন খেলা শিখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে একটা শর্ত আছে এই খেলার। মৌলবীর কথা মাফিক সকলে তৈরি থাকে। আজিব এলে সকলে আজিবকে পাকড়াও করে। মৌলবী সাহেবের কাছে খেলার অনুমতি নিতে হবে। আজ আর কারো লেখাপড়া করার মন নেই। আজিবের তো পোয়া 12, লেখাপড়া বাদ দিয়ে বেশ দুষ্টুমি করে কাটানো যাবে দিনটা। সুতরাং সে মৌলবীর কাছে অনুমতি চায়। মৌলবী সাহেব জবাব দেয়, খেলবে আজ, পড়বে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খেলো খেলো খেলো। ছাত্রদের মধ্যে থেকে রায়ান নামে একটি ছেলে এগিয়ে আসে। সে বলে, চলো আজ আমরা একটা মজার খেলা খেলবো। এই খেলাটা আমরা আগে কোনোদিন খেলিনি, একেবারে নতুন খেলা। নতুন খেলার নাম শুনে আজিবের কৌতূহল হয়। নতুন খেলা? কি খেলা? বলছি, তবে তার আগে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বল? আমি সব শর্তে রাজি। যারা যারা খেলবে তাদের আগে নিজেদের আব্বা আম্মির নাম বলতে হবে। কেউ যদি না বলতে পারে সে খেলা থেকে বাদ। আজিব তখনই রাজি হয়ে যায়। আব্বা আম্মির নাম বলা আর এমন কি, সকলে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। রায়ান একে একে সকলের নাম, তার আব্বার নাম, তার আম্মির নাম জানতে চায়। আমার নাম নবী, আমার আম্মির নাম নবী হাহি, আর আমার আব্বার নাম ইজাল দিন। বেশ, তুমি খেলতে পারবে। এদিকে এসে দাঁড়াও। হ্যাঁ, পরের জন বলো। আমার নাম নবীজ, আমার আম্মির নাম জামিলা, আর আমার আব্বার নাম মুস্তাফা। বেশ, তুমিও খেলতে পারবে এবার। এদিকে এসে দাঁড়াও। এভাবে একে একে ছেলেরা তাদের নাম, তাদের আম্মির নাম, তাদের আব্বার নাম বলতে থাকে।
আর চোখে আজিবকে দেখতে থাকে। আজিবের পালা এলে আজিব বলে, আমার নাম আজিব আলদিন, আমার আম্মির নাম সিতাল হুসন, আর আব্বার নাম সামাস আলদিন। আব্বার নাম জানে না আজিব। আজিব তার আব্বার নাম উজির সামাস আলদিন বলতেই সকলে হৈ হৈ করে ওঠে। আজিব যত বোঝাতে চায় উজির সামাস আলদিনই তার আব্বা, তত সকলে বলে সে তার নানা, অর্থাৎ আম্মির আব্বা, তার আব্বা নয়। সে তার আব্বা হতেই পারে না। আজিব বন্ধুদের কথা শুনে ক্ষেপে যায়, একে তাকে চুলের মুঠি ধরে মারতে শুরু করে, যাকে সামনে পায় ছাড়ে না। তখনই মৌলভী সাহেব ছুটে এসে তাকে থামায়। দেখুন মৌলভী সাহেব, ওরা কি বলছে। কি বলছো? আজিবকে তোমরা বিরক্ত করছো কেন? সব সময় ছেলেটাকে খালি বিরক্ত করো, এই জন্য আমি তোমাদের খেলার অনুমতি দিয়েছি। মোটেই বিরক্ত করিনি হুজুর, আমরা খেলাই করতে যাচ্ছিলাম। আমরা যে খেলাটা খেলবো সেটা একটা নতুন খেলা, আর এই খেলা শুরুর আগে নিজের আব্বা আম্মির নাম বলতে হয়। যারা বলতে পারে না তারা খেলতেও পারে না। তো তার জন্য ছেলেটাকে খেপানোর কি হলো? দেখুন না মৌলভী সাহেব, আমাকে শুধু শুধু খেপাচ্ছে। আমি যত বলছি যে সামাস আলদিন আমার আব্বার নাম, তত ওরা বলছে সে নাকি আমার নানা। আরে নানা আর আব্বা তো আলাদা, নানা হলো আম্মির আব্বা। ও, এই জন্যে তুমি চটে গেছো বেটা। কিন্তু ওরা তো ঠিকই বলেছে, উজির সাহেব তো তোমার নানা, মানে তোমার আম্মির আব্বা। তোমার আব্বা তো হতে পারেন না উনি। কেন হতে পারেন না? সেটা তোমার আম্মিকে জিজ্ঞেস করো, আমি আমি বলতে পারবো না। আমি পারবো। মৌলভী সাহেব এই প্রথম আজিবের বিরুদ্ধে বলে। আজিব বেশ বিব্রত হয়ে পড়ে। সে আর সময় নষ্ট করে না। তখনই মাদ্রাসার ফটক টপকে ছুটে বেরিয়ে যায়। বন্ধুরা ফেটে পড়ে উল্লাসে। সেদিকে ভ্রুক্ষেপই করে না আজিব। ছুটতে ছুটতে এসে আম্মির কোলে ঝাঁপিয়ে পড়ে জিজ্ঞেস করে, আম্মি, আমার আব্বা কে? ছেলের প্রশ্নে কেঁপে ওঠে হুসন। এই রে, এই ভয়টাই সে মনে মনে পেয়ে এসেছে এতদিন। কবে ছেলে তার আব্বার কথা জানতে চাইবে? সেদিন কি বলবে সে ছেলেকে? উত্তর যে নেই তার, সে কেঁদেই ফেলে। তাকে কাঁদতে দেখে আজিব অবাক হয়ে জানতে চায়, কাঁদছো কেন আম্মি? আমার আব্বা কি মারা গেছে? হায় আল্লাহ, এমন কথা বলতে আছে বেটা? আঁতকে ওঠে হুসন। ছেলের মুখ চাপা দেয়। ছেলে আম্মির হাত সরিয়ে বলে, কি হয়েছে আম্মি? এভাবে কাঁদছো কেন? আমার আব্বা কে? কোথায় সে? ছেলেকে কিছুতেই উত্তর দিতে পারে না। এদিকে আজিবও রেয়াত করার পাত্র নয়। সে আম্মিকে জোর করতে থাকে, কিন্তু বহু চেষ্টা করেও যখন আম্মি কিছু বলে না, শুধুই কেঁদে যায়, তখন সেও তারস্বরে চিৎকার করতে থাকে। কে আমার আব্বা? বলো আম্মি, বলো, তোমাকে বলতেই হবে। বলো বলো, কে আমার আব্বা? আম্মি, বলছো না কেন তুমি? বলো আম্মি। বরাবরের মতো আজিবের চিৎকার শুনে ছুটে আসে উজির সাহেবের বিবি। সে প্রথমটায় বুঝতে পারে না, ভাবে আজিবের হয়তো শরীর টরীর খারাপ করেছে, তাই সে আগে ভাগেই ফিরে এসেছে মাদ্রাসা থেকে। আর তাকে ফিরে আসতে দেখে বুঝি হুসন চটে গেছে। সে ছুটে গিয়ে আজিবকে জড়িয়ে ধরে বকে মেয়েকে। আবার আবার তুই ওকে বকেছিস? তোকে বারণ করেছি না? বলেছি না ওকে বকবি না একদম? ছেলে রাখতে পারিস না, আমার মা হয়েছিস। নানি, দেখো দেখো, আম্মিকে তখন থেকে জিজ্ঞেস করছি, কিছুতেই বলছে না। কি বলছে না আমার সোনা? বল, আমি বলছি। আমার আব্বা কে নানি? আজিবের প্রশ্নে পাথর হয়ে যায় উজির সাহেবের বিবি। মুখ দিয়ে তার কথা সরে না আর। তাকে ওভাবে স্তব্ধ হয়ে যেতে দেখে আজিবের জেদ আরও বেড়ে যায়। সে তার নানিকে ঠেলে ধাক্কা দিয়ে পাগলের মতো জিজ্ঞেস করতে থাকে, বলো নানি, বলো বলো, তোমাকে বলতেই হবে, কে আমার আব্বা? বলো নানি, তুমি চুপ করে আছো কেন? বিবি সাহেবা চোখের পানি মুছে সামলে নিয়ে কোনো রকমে বলে, দাঁড়াও সোনা, তোমার নানা জানকে আসতে দাও, যা বলার সেই বলবে। তাহলে ডাকো তাকে, খবর পাঠাও দরবারে, নইলে নইলে আমি কিন্তু চলে যাব দরবারে।
এই বলে দিচ্ছি আমি। হায় আল্লাহ, পথে বিপদ হতে পারে যে। দাঁড়াও দাঁড়াও, একটু রসো, তাকে খবর করি। খবর ছোটে দরবারে। উজির শামাস আল দিন শুনে আঁতকে ওঠে। কামকাজ সব মাথায় ওঠে তার। বাড়ির পথ ধরে সে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আজিবকে ডেকে নেয় নিজের ঘরে। দরজা বন্ধ করে। হাসান বদর আল দিনের ছেড়ে যাওয়া পোশাক আর নূর আল দিনের চিঠিটা বের করে তোরঙ্গ থেকে। সব কিছু নাতির হাতে তুলে দিয়ে বিস্তারিত বিবরণ শোনায় তাকে। নানা যান, আমরা কি আব্বাকে খুঁজে বের করতে পারি না? নাতির আবদার শুনে চুপ করে থাকে উজির শামাস। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তার। আজিবের তর্স হয় না। সে আবার প্রশ্ন করে, নানা যান, বলো না, বলো না, আমরা কি আব্বাকে খুঁজে বের করতে পারি না? বলো, বলো নানা যান, বলো, চুপ করে থেকো না। পারি তো, তুমি চাইলেই পারি। খুব ধীরে ধীরে বলে উজির শামাস। ঠান্ডা হয় ছেলে। রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সে আব্বার কোলে ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু আব্বার মুখটা দেখতে পায় না সে। ঘুম ভেঙে যায় আজিবের। জানলা দিয়ে অন্ধকার রাতে আসমানের দিকে চেয়ে থাকে নীরবে। পরদিন সকালেই সুলতানের ফরমান নিয়ে বেরিয়ে পড়ে উজির শামাস আল দিন। সঙ্গে থাকে আজিব, আর আজিবকে দেখাশোনা করার জন্য খোঁজা নফর সাইদ। এছাড়া আরও অনেকে নফর, সিপাহী, বান্দা তো থাকেই। একজন উজির তো আর যেমন তেমন ভাবে যেতে পারে না। উজির শামাস আল দিনের গন্তব্য বসর। 11 বছর আগে খোঁজা শেষ হয়েছিল এই বসরতেই। সর্বশেষ খবর ছিল বসরতে হাসান বদর আল দিনের আম্মি একা আছে। সেও জানে না তার ছেলে কোথায়। সেখান থেকেই আবার শুরু করতে চায় উজির শামাস আল দিন। 10 দিন 10 রাত পথ চলে তারা এসে পৌঁছায় দামাস্কাস। দামাস্কাসে 2 দিন বিশ্রাম করার সিদ্ধান্ত নেয় উজির। নানা যান, শুনেছি দামাস্কাসের মসজিদ নাকি দুনিয়ার সেরা। মাদ্রাসার মৌলভী সাহেব আমাদের বলতেন। হ্যাঁ বেটা, আমিও তেমনই শুনেছি। নানা যান, তাহলে চলো না একবার দেখে আসি। তুমি যাও বেটা, সঈদের সাথে ঘুরে এসো। আমার একবার এখানে সুলতানের সঙ্গে দেখা করা উচিত। আমি সেখানে যাই। খোঁজা চাকর সাইদের সঙ্গে আজিব দামাস্কাস দেখতে বেরোয়। তার আগে উজির সাহেব সাইদকে পই পই করে বলে দেয়, শোন, আজিব বাচ্চা ছেলে, সাবধানে আগলে আগলে রাখবি। আর শোন, পথে কিছু খাবি না। আর হ্যাঁ, যদি কিছু পছন্দ হয় ওর, দাম জেনে আসবি, আমি পরে কিনে দেব। আর হ্যাঁ, দেখিস কেউ যেন ওর সঙ্গে আলাপ জমাতে না আসে। আর হ্যাঁ, সঙ্গে করে পানি নিয়ে যাবি। আর ও, তাড়াতাড়ি ফিরে আসবি। খোঁজা চাকর একে তাকে জিজ্ঞেস করতে করতে পৌঁছে যায় মসজিদে। মসজিদ দেখে আজিব মুগ্ধ হয়ে যায়। ঘুরে ঘুরে মসজিদ চষে ফেলে তারা। খুব ক্লান্ত হয়ে যায় আজিব। খিদেও পায় তার। পথে সারি সারি খাবারের দোকান দেখেই লোভ হয়, কিন্তু খোঁজা নাফার কিছুই খেতে দেয় না। তোমার কি মাথা খারাপ হয়েছে ছোট মালিক? এই সব ছোট লোকেদের খাবার খাবে তুমি? বড় মালিক আমার গর্দান নিয়ে ছাড়বে। খোঁজা চাকর সাইদ আজিবকে হাত ধরে প্রায় টানতে টানতে নিয়ে চলে। চলতে চলতে একটা মিঠাইয়ের দোকানের সামনে এসে পড়ে তারা। দোকান থেকে দারুণ একটা খুশবু বের হচ্ছে। খুশবুটা পেয়েই আজিবের খিদেটা আরো বেড়ে যায়। সে সাইদকে বলে, এই কিসের খুশবু রে সাইদ? খুশবু? কোথায় খুশবু? আরে তুই কি বলতো? এত সুন্দর খুশবু যে গরু ছাগলের নাকেও ঢুকবে, আর তোর নাকে ঢুকছে না। হ্যাঁ হ্যাঁ ছোট মালিক, কেমন একটা খুশবু আমিও যেন পাচ্ছি। কিন্তু কিন্তু কিসের খুশবু বলো তো? মনে হয় ওই মিঠাইয়ের দোকান থেকে আসছে। বুঝলি তো, আমি হলফ করে বলতে পারি এটা কোনো খানার খুশবু। খানার খুশবু? কি যে বলো না মালিক, তোমার খিদে পেয়েছে বলে সব খুশবুই তোমার কাছে খানার খুশবু বলে মনে হচ্ছে।
তুমি ফিরে চলো, ফিরে গিয়ে খাবে। আরে একটু দাঁড়া না, ভালো করে খুশবুটা নিই আগে। বড় মালিক কিন্তু বারণ করেছে। আরে চুপ কর তো মাথা মোটা, খানা খেতে বারণ করেছে নানা জান, আমাদের কি খানার গন্ধ নিতে বারণ করেছে? না, তা তো করেনি। তাহলে হুজুর, আপনার মনে আছে হাসান বদর আল দিনকে দামাস্কাসে নামিয়ে গিয়েছিল সেই জিনজিন? সেই ওখানের লোকজন ওকে পাগল ভেবে তাড়া করেছিল, আর সে ছুটতে শুরু করেছিল, আর এক মিঠাইওয়ালার দোকানে সে ঢুকে পড়েছিল। আজিব আর সাইদ যে মিঠাইয়ের দোকানের সামনে এসে দাঁড়ায়, সেটা সেই মিঠাইয়ের দোকান যেখানে একদিন হাসান বদর আল দিন ছুটতে ছুটতে এসে ঢুকেছিল। সেই মিঠাইওয়ালা এক খিটখিটে বুড়ো তার সেবা শুশ্রূষাও তো করেছিল। এবং তারপর আর কাছছাড়া করেনি তাকে। মিঠাইওয়ালার দুনিয়ায় কেউ ছিল না, বিবি মারা গিয়েছিল সেই বহু আগে। সে বেচারা একা একা দোকান চালাতো, সারাদিনে বিক্রি বাট্টা কিছুই হতো না তেমন, তাই সবসময় তার মেজাজটা খিচড়ে থাকত। হাসান বদর আল দিনকে পেয়ে মিঠাইওয়ালার খুব সুরাহা হয়। সে হাসানকে নিজের সন্তানের মতো ভালোবেসে ফেলে, হাসানও তাকে ভালোবেসে ফেলে। দিনে দিনে হাসানি মিঠাইয়ের দোকানের সব কাম কাজ সামলাতে শুরু করে, মিঠাই বানানো, বিক্রি করা, ধোয়া মোছা সব। দিনে দিনে হাসানের মন বসে যায় সেখানে। দিনে দিনে দোকানটাও দামাস্কাসের সেরা মিঠাইয়ের দোকান হয়ে ওঠে। হাসান বদর আল দিন মিঠাই বানানো শিখলো কার কাছে? সে তো এসব জানতোই না। মিঠাইওয়ালা শিখিয়ে গেছে নিশ্চয়ই। না হুজুর, মনে আছে আরিফা দারুণ রান্না করতে পারত? হ্যাঁ, তার তো অনেক গুণ ছিল। সে লেখাপড়া জানতো, সেলাই ফোঁড়াই জানতো, রান্নাও ভালো জানতো। আম্মির কাছেই রান্নার হাতে খড়ি হাসানের। আর শুধু যে শিখেছিল তাই নয়, সে তার আম্মির থেকে ভালো রান্না করতে পারত। দোকানটায় আগে খুব সাধারণ কিছু মিঠাই পাওয়া যেত। হাসান আসার পর সেগুলো তো পাওয়াই যেত, নতুন নতুন আরও বহু মিঠাই বানাতে শুরু করেছিল হাসান। তার মধ্যে একটা পদ ছিল বেদানার হালুয়া। বেদানার হালুয়া? হ্যাঁ, সেও আবার হয় নাকি? জীবনে শুনিনি। শোনার কথাও নয় মালিক, সারা দামাস্কাস কেন, সারা দুনিয়ায় এই মিঠাই মেলে না। একদিন কি একটা রান্না করতে গিয়ে ভুল করে আরিফা বেদানার হালুয়া বানিয়ে ফেলেছিল। চেখে দেখে দারুণ স্বাদ, সেই বেদানার হালুয়ার উদ্ভব। একে তাকে খাইয়ে তারিফও জুটেছিল তার। বসরার সুলতান পর্যন্ত বেদানার হালুয়া খেয়ে তারিফ করেছিলেন। বহু লোকে এই রান্নাটা শিখতে চেয়েছিল। আরিফা কাউকে শেখায়নি, কেউ চেষ্টা করে বানাতেও পারেনি। একমাত্র নিজের ছেলে হাসান বদর আল দিনকে এই রান্নাটা শিখিয়ে দিয়েছিল আরিফা। হাসান নানা পরীক্ষা নিরীক্ষা করে সেটার স্বাদ ও গন্ধ আরও বাড়িয়ে তুলেছিল। তারই খুশবুর টানে হাসানেরই ছেলে আজিব দাঁড়িয়ে পড়ে মিঠাইয়ের দোকানের সামনে। তারপর খোঁজা চাকর সাইদকে নিয়ে ঢুকে পড়ে। আজিবকে হাসান চেনে না, আজিবও হাসানকে চেনে না। তবুও সম্পর্কটা যে আব্বা আর বেটার, টান যাবে কোথায়? প্রথম দেখাতেই আজিবের হাসানকে খুব ভালো লেগে যায়। মনে হয় যেন কতদিনের চেনা লোকটা। আর হাসানেরও আজিবকে ভালো লেগে যায়। আজিব হাসানের কাছে জানতে চায় কিসের খুশবু বের হচ্ছে। হাসান সত্যি কথাই বলে। বিশ্বাস করে না আজিব। শেষে দুটো বাটি ভরে হালুয়া এগিয়ে দিয়ে হাসান আজিবকে বলে, চেখেই দেখুন না মালিক, দাম দিতে হবে না। খোঁজা চাকর সাইদ রে রে করে ওঠে। এই কি করছিস? কি করছিস? এইসব ছোট লোকেদের খানা তুই মালিককে খাওয়াচ্ছিস? কথার প্যাঁচে বোকা সাইদকে ঘায়েল করে খাওয়ার ব্যবস্থা করে দেয় হাসান। মাফ করবেন মালিক, এটা মোটেই ছোট লোকদের খানা নয়। এর দাম দিলেও এই খানা আমি ছোট লোকদের বেচি না, একমাত্র খানদানি লোকেদেরই বেচি। না না না, ও সব খানদানি ফানদানিতে বিশ্বাস নেই। এই খানা ছোট মালিক খাবে না, ব্যাস। আরে খাই না,
নানাজানকে দেখতে যাচ্ছে নাকি? হ্যাঁ, তুই কিছু না বললেই হলো, জানতেই পারবে না। কি বলছো কি ছোট মালিক? আমাকে তুমি বেইমানি শেখাচ্ছ? তোমার কথা শুনে আমার গলায় দড়ি দিয়ে মরে যেতে ইচ্ছে করছে। দেখ সাইদ, বেশি ঢং করিস না, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। এবার এমন দেব না। আরে আরে মালিক, মারামারি করছেন কেন? উনি যখন খেতে বারণ করছেন তখন না খেলেই হয়। আরে কিন্তু আমার যে খিদে পেয়েছে, আর তোমার এই বেদানার হালুয়ার গন্ধে আমার খিদেটা আরো বেড়ে গেছে। ফিরে চলো, তারপর তারপর যত খুশি খেও তুমি। এই তুই থাম তো, এটা খেতে পাবো আর? ঠিক আছে ঠিক আছে, আমি 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 সব সমস্যার সমাধান করে দিচ্ছি। শুনুন, আপনি বরং গিয়েই খাবেন, কিন্তু চেখে দেখতে তো আর মানা নেই। আজিবের খুব মজা লাগে। খানার স্বাদ যেন আরও বেড়ে যায় সাইদকে বোকা বানানোর জন্য। সে চেটে পুটে বাটি সাফ করে দেয়। সাইদও হাত গুটিয়ে বসে থাকে না। হাসান তাকে বলে, আপনি বসে রইলেন কেন? আপনার তো কোনো মানা নেই মালিক, আপনি খান না। দুজনে দুবাটি হালুয়া শেষ করে। পেট একেবারে টইটুম্বুর হয়ে যায় দুজনেরই। তারপর হেলতে দুলতে ফেরার পথ ধরে তারা। হাসানও আর বসে থাকে না দোকানে। ছেলেটা কার জানার খুব শখ হয় তার। সেই দোকানের ঝাঁপ টেনে আজিব আর সাইদের পিছু নেয়। ফটকের কাছে আসতেই আজিবের চোখে পড়ে যায় সে। তারপর আর কিছু দূর সে এগোতে পারে। হঠাৎ আজিব একটা ঢিল তুলে সপাটে ছুঁড়ে মারে হাসানের মাথা তাক করে। অব্যর্থ নিশানা। ঢিলটা লাগে হাসানের কপালে। মাথা ফেটে গল গল করে রক্ত বেরিয়ে আসে। মাথা চেপে বসে পড়ে সে। এই ফাঁকে সাইদ আর আজিব পালিয়ে যায়। ভিন দেশে এসে সে দেশের একটা লোককে মেরেছে আজিব। যদি লোকজন দল বেঁধে তাদের উপর হামলা চালায়, ভয় হয় আজিবের। কিন্তু নানাজানকে তো আর সবকিছু বলা যায় না, তাহলেই হালুয়া খাওয়ার ব্যাপারটা বেরিয়ে পড়বে। তাই সে অনেক ভেবেচিন্তে বলে, নানাজান, আমার আর তর্স হয়েছে না, চলো না আমার আব্বার জন্ম যে শহরে সেটা একবার দেখে আসি। চলো না, এই এখনই বেরিয়ে পড়ি। উজির সামাস নাতির ওপর বিশ্বাস করে। সেই রাতেই তারা রওনা দেয় আবার। বাস্টোতে পৌঁছতে আরও 10 দিন সময় লাগে। সেখানের সুলতান কায়রুর সুলতানের ফরমান দেখে তক্ষুনি লোক দিয়ে তাদের পাঠায় নূর আল দিনের বাড়ি। নূর আল দিনের বাড়িতে তার বিবি আরিফা তখন একা দিন কাটাচ্ছে। তাকে নিজের পরিচয় দেয় সামাস আল দিন। আজিবকে ঠেলে দেয় তার দাদির দিকে। আজিবকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদে ফেলে বৃদ্ধা। হায় রে আমার নাতি, আমার আসমানি চাঁদ, কত বড় হয়ে গেছে। ঠিক ঠিক আব্বার মতো দেখতে হয়েছে। আয় আয় বেটা, আয় আয়। দাদি। বাস্রতে লাভ কিছু হয় না। আরিফা জানায়, উনি মারা গেলেন। তারপর থেকে আমার হাসান বাড়িতেই পড়ে থাকতো। জাহাজের কারবার তো লাটে উঠল, তবুও নাড়াতে পারলাম না আমি বেটাকে। একদিন সুলতানের ফরমান এলো, তাকে ডেকে পাঠিয়েছেন দরবারে, কিন্তু তাও সে গেল না। যেমন ছিল ঘরে তেমনই বসে রইল। তারপরেই সব কেমন যেন ওলট পালট হয়ে গেল। সিপাহী এলো, আমার বেটাকে ধরে নিয়ে গেল। আর ফিরল না আমার বেটা। শুনেছিলাম সুলতান নাকি রাগ করে তাকে দেশ থেকে বার করে দিয়েছেন। তারপর থেকে সেই বসে আছি আমি আমার বেটার আশায়। আল্লাহ করুন ও ফিরে আসুক। আমি বলি কি, এভাবে আর এখানে একা একা থেকো না তুমি, আমাদের সঙ্গে কায়রো চলো। হায় আল্লাহ, তাহলে আমার বেটা যে ফিরে এলে আমাকে খুঁজে পাবে না। সব পাবে। আমি সুলতানের কাছে অনুরোধ করেছি, তিনি রাজি হয়েছেন। তোমার বেটা যদি ফিরে আসে
তাহলে তাকে কায়রো পৌঁছে দেবেন সুলতান। তুমি আমাদের সঙ্গে কায়রো চলো। সেখানে তোমার বড় যা রয়েছে, তোমার ছেলের বিবি রয়েছে। আমরা সবাই মিলে তোমার এই নাতিকে মানুষ করছি। ওর আব্বা নেই, আমরা সব সময় চেষ্টা করি ওর সেই অভাবটা পূরণ করার। তোমারও তো কিছু দায় দায়িত্ব আছে ওর প্রতি। ওর মুখের দিকে চেয়ে অন্তত চলো আমার সঙ্গে। আরিফা রাজি না হয়ে পারে না। প্রথমে একটু নিমরাজি হলেও আজিব যখন আবদার করে, দাদি, ও দাদি, শোনো না, তুমি যাবে না আমার সঙ্গে? আরিফা কেঁদে নাতিকে চুমু খেয়ে বলে, যাবই তো বেটা, আমার চাঁদ। আমি তোমার সঙ্গেই যাব। তোমাকে কত কিছু রেঁধে বেড়ে খাওয়াবো। আমার যে কতদিনের শখ বেটা। হ্যাঁ, তুমি তুমি বেদানার হালুয়া খেয়েছো কখনো? হ্যাঁ, বেদানার হালুয়ার কথা শুনে চমকে ওঠে আজিব। সেই দোকানদার তো বলেছিল সারা দুনিয়াতে পাওয়া যায় না এই বেদানার হালুয়া। তার দাদিও বেদানার হালুয়া রাঁধতে জানে। খুব অবাক হয়ে সে জিজ্ঞেস করে, দাদি, তুমিও পারো বেদানার হালুয়া রাঁধতে? তুমিও পারো? কথাটা কানে বাজে আরিফার। সে অবাক হয়ে বলে, ইনশাল্লাহ। আর কে জানে? কেন? সেই দোকানদার যে বলল দুনিয়ার আর কেউ জানে না এই বেদানার হালুয়া রাঁধতে। হতেই পারে না, সে মিথ্যে কথা বলেছে। আমাকে রেঁধে খাওয়াবে? হ্যাঁ, খাওয়াবো বই কি। নাতির আবদার ফেলে কি করে দাদি? খুব যত্ন করে সে বেদানার হালুয়া বানায়। হালুয়া মুখে দিয়ে আজিবের চোখ বন্ধ হয়ে আসে। সেই স্বাদ যেন, তবে ওটা আরো ভালো ছিল। সে বলেই ফেলে, দাদি, জানো তো, অনেকটা সেই দামাস্কাসের মিঠাইওয়ালার মতো হয়েছে তোমার হালুয়াটা খেতে। কিন্তু সেটা আরো ভালো ছিল খেতে। ভালো ছিল? তুমি জানলে কি করে? কেন? আমি তো খেয়েছি। সে কি, কখন খেলে? কেন? ওই যখন মসজিদ দেখতে গিয়েছিলাম। জিজ্ঞেস করো না সাইদকে, সেও তো খেয়েছে আমার সঙ্গে। একেবারে চেটে পুটে খেয়েছে। সাইদ! সাইদের তলব পড়ে। সাইদ তার মালিকের সামনে এসে দাঁড়ায় কাঁপতে কাঁপতে। তার কাছেই বাকিটা শোনে উজির সামাসালদিন। আরিফা চিৎকার করে বলে, মিথ্যে কথা, মিথ্যে কথা, পুরো মিথ্যে কথা। হতেই পারে না, না না, হতেই পারে না। এই হালুয়া একমাত্র আমি রাঁধতে জানি। আমি একদিন ভুল করে বানিয়ে ফেলেছিলাম এই হালুয়া। সে রান্না আমি কাউকে শেখাইনি, কাউকে না। অনেকেই শিখতে চেয়েছিল, হাতে পায়ে ধরেছিল, কিন্তু আমি কাউকে শেখাইনি, একমাত্র আমার বেটা ছাড়া। খটকা লাগে উজির সামাসালদিনের। আজিবকে এসে বিশ্বাস করে, আবার তার ভাইয়ের বিবিটিও মিথ্যে কথা বলবে না। তাহলে বাস্টোর বেদানার হালুয়া আর দামাস্কাসের বেদানার হালুয়ার মাঝে যোগসূত্রটা কি? হাসান বদর আল দিন নয় তো? তখনের মতো বিষয়টা ধামাচাপা দিয়ে দেয় উজির সামাস নিজেই। ঠিক মতো খোঁজ খবর না নিয়ে একজন আম্মির মনে আশা জাগানোটা ঠিক নয়, কিন্তু ব্যাপারটা মনে গেঁথে যায় তার। বাস্ত্র থেকে রওনা হয়ে আবার 10 দিন 10 রাত পথ চলে তারা পৌঁছয় দামাস্কাস। দামাস্কাসে পৌঁছেই উজির সামাস আজিব বা আরিফাকে না জানিয়ে ছোটে সুলতানের কাছে। সুলতানকে অনুরোধ করে ওই মিঠাইওয়ালাকে যেন ধরে দেন তিনি। সুলতান উজির সামাসালদিনের অনুরোধ রাখেন। সুলতানের সিপাহীরা উজির সামাসালদিনকে নিয়ে যায় মিঠাইয়ের দোকানে। হাসানকে বন্দি করা হয়, ঝাঁপ টেনে দেওয়া হয় দোকানের। বন্ধ দোকানের ভিতরে দাঁড়িয়ে উজির প্রশ্ন করে হাসানকে, এই বেদানার হালুয়া রান্না করা কোথায় শিখেছো? আমার আম্মি শিখিয়েছেন। আর কিছু জানার বাকি থাকে না উজির সামাসালদিনের। সে হুকুম দেয়, সিপাহী, এক্ষুনি একটা বড় কাঠের তোরঙ্গ নিয়ে এসো। তার মধ্যে পুরে এটাকে নিয়ে যাব আমি। কাঠের তোরঙ্গের মধ্যে হাসান বদর আল দিনকে পুড়ে উজির সামাসালদিন তাকে নিয়ে ফেরে কায়রোয়। পথে তাকে খানার মধ্যে কড়া ঘুমের ওষুধ মিশিয়ে ঘুম পাড়িয়ে রাখে। কায়রো ফিরে মেসেদ আল হুসনকে ডেকে উজির বলে, দেখ তো বেটি, এই সেই তোর গুনহগার কিনা, যে বেটা তোকে এতদিন কষ্ট দিল।
হুসনে কেঁদে ফেলে হাসানকে দেখে। এ কি দশা হয়েছে তার, আর সে ওভাবে ঘুমোচ্ছেই বা কেন? কারণ ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, খুব কড়া ঘুমের ওষুধ। হায় আল্লাহ, ওকে জাগাও আব্বা। দাঁড়া বেটি, এক্ষুনি নয়। তোর মনে আছে তোর বিয়ের রাতের কথা? আছে আব্বা। কেমন সেজেছিলি মনে আছে? হ্যাঁ। তাহলে যা, চটপট সেজে নে, আর আমি এদিকে তোর ঘরটা সেই রাতের মতো করে সাজিয়ে দিচ্ছি। তারপর ওকে শুইয়ে দেব ঠিক সেই রাতের মতো করে। অনেক ঘুমিয়েছে হাসান বদর আল-দিন। পাক্কা 10 দিন তরঙ্গের মধ্যে ঘুমিয়েছিল সে। সে রাতে আর ঘুমোতে পারে না সে। মাঝরাতে ঘুম ভেঙে যায়, অবাক হয়ে চারদিকে তাকিয়ে থাকে। সেই কত বছর আগের একদিনে সে এমন একটা ঘরে ছিল। সেদিন সে বিয়ে করেছিল সিদ্দ আল হুসনকে। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। তারপর? তারপর ঘুম যখন ভাঙলো, দেখি দামাস্কাসে। দামাস্কাসে? সেখানে গেলে কি করে তুমি? জানি না, আবার এখানে এলাম কি করে তাও জানি না। আমাকে তো একটা বিদঘুটে লোক কাঠের তোরঙ্গে বন্দি করলো। কি বললে? বিদঘুটে লোক? আমার আব্বাকে বিদঘুটে বলা হচ্ছে? আর তুমি বুঝি খুব সুন্দর, নিজের রূপের দেমাক দেখাচ্ছ আমার কাছে? এই না, বিশ্বাস করো, আমার না কেমন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। আমারও কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে বেগম। কেন জাহাপানা? এই কাহিনীটা শুরু হয়েছিল কেন? সেই খলিফা হারুন আল রশিদের দরবারে ওজির জাফর শুরু করেছিল এই কাহিনী। সেই তাঁতির বিবির 3 টুকরো লাশ, সেই ওজির জাফরের বাড়ির হাবসি চাকর রেহান। খালিফাকে তাদের সাজা শোনানোর আগে এই কাহিনীটা শুনতে অনুরোধ করেছিল উজির জাফর। ঠিক তাই। আমার যতদূর মনে আছে, একটা ছোট ঘটনা কত বড় প্রভাব ফেলতে পারে সেটাই প্রমাণ করতে এই কাহিনী। ছোট ঘটনা নয় হুজুর, 2 ভাইয়ের মধ্যে ঝগড়াটা হয়েছিল যে, সেটা কি খুব বড় ঘটনা ছিল? আর তার প্রভাব? দুজনের ঝগড়ার প্রভাব কতজনের ওপর পড়ল বলুন তো? উজির শামাস আল-দিন, তার মেয়ে সিদ্দ আল হুসন, নূর আল-দিন, নূরের বিবি আরিফা, নূরের ছেলে হাসান বদর আল-দিন, হাসানের ছেলে আজিব, এদের ওপর তো পড়লই। তাছাড়াও দেখুন, কায়রোর সুলতানও কিন্তু ভুগেছেন। আর সেই বামন, তার কথা বাদ দিলে? হ্যাঁ বেগম, দুনিয়াজাদের মুখ চেয়ে তোমার ওই বামনের কথাটা কিন্তু সবার আগে বলা উচিত ছিল। আবার নাও নাও, শুরু করো তোমার পরের কাহিনী। আরেকটা কাহিনী? নাও শুরু করো। কিন্তু হুজুর, ভোর হয়ে যাবে যে। আরে এখনো তো হয়নি, যতক্ষণ না হয় ততক্ষণ না হয় বলো। জি হুজুর। সে অনেক দিন আগেকার কথা হুজুর। এক সওদাগর ছিল, তার নাম আয়ুব। আয়ুবের একটি ছেলে আর একটি মেয়ে। ছেলের নাম ঘনিম আর মেয়ের নাম ফিতনা। দুজনকেই দেখতে খুব সুন্দর, একেবারে চাঁদের টুকরো 2 ভাই বোন। একদিন সওদাগরের কাছে আল্লাহর ফরমান এলো, সওদাগর মারা গেল, কিন্তু ছেলে মেয়ের জন্য রেখে গেল বিশাল সম্পত্তি। আব্বার কারবার দেখার দায়িত্ব পড়ল ছেলে ঘনিমের ওপর। ঘনিম তার আব্বার গুদামঘর খুলে দেখে 100 গাঁট সিন্ধের কারুকার্য করা মূল্যবান কাপড় আর 100 বয়াম গোলাপের নির্যাস রাখা আছে গুদামে। আব্বা এগুলো বাগদাদে পাঠাবে ঠিক করেছিল। তেমনটাই বলেছিল ছেলেকে, সেখানে বাজারে বিক্রি হবে এগুলো। ঘনিম ঠিক করে সে আব্বার রেখে যাওয়া পসরা নিয়ে বাগদাদে যাবে। সে শুনেছে আব্বার বহু চেনা জানা আছে বাগদাদে। ঘনিম খুব আশা নিয়ে তার আম্মাকে বলে, আব্বার বন্ধুরা কি আমাকে সাহায্য করবে না সেখানে? নিশ্চয়ই করবে। তুমি কি বলো আম্মি? আমি আর কি বলবো বেটা, তুই যা ভালো বুঝিস কর। শোন, তবে যা করবি সাবধানে। ওহ, তুমি ভয় পেও না আম্মি। আব্বা তো হরদম বাগদাদে যেত। আব্বার কাছে বাগদাদের বহু কাহিনী শুনেছি আমি। শুনে শুনে সব মুখস্থ হয়ে গেছে। বাগদাদে আমার কোনো বিপদ হবে না, তুমি দেখো। যেমন বলা তেমন কাজ।
একদিন সকাল সকাল ঘানিম বেরিয়ে পড়ে পসরা নিয়ে। দিন যায়, রাত আসে, আবার রাত যায়, দিন আসে, ঘানিম এগিয়ে চলে। এইভাবে চলতে চলতে একদিন সে পৌঁছে যায় বাগদাদ। বাগদাদে গিয়ে সে যেমনটা ভেবেছিল তেমনটাই হয়। আব্বার বন্ধুরা তাকে সাহায্য করে, একটা আস্তানাও জোগাড় করে দেয় শহরের প্রান্তে। প্রথম 2-3টে দিন ভালোই কেটে যায় তার। সে যেমন ভেবেছিল তার চেয়ে অনেক ভালো বিক্রি বাট্টা হয়। কিন্তু তারপর একদিন সে বাজারে পৌঁছে অবাক, দেখে বাজার বন্ধ। সে ভাবে, আজ তো কোনো পরব নেই, তাহলে বাজার বন্ধ কেন? মূল বাজারের প্রধান ফটকও বন্ধ। কাউকে যে ডেকে জিজ্ঞেস করবে তারও জো নেই। একেবারে খাঁ খাঁ করছে বাজার চত্বর। এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে সে পৌঁছে যায় মসজিদের সামনে। সেখানে দেখে বাজারের সব দোকানিরা জড়ো হয়েছে, আরও কিছু লোকও আছে। সেখানেই সে জানতে পারে যে বাজারের এক খুব পুরনো বৃদ্ধ দোকানদার মারা গেছেন। সেই শোকেই বাজার বন্ধ রাখা হয়েছে। তার মৃতদেহ মসজিদ থেকে সোজা নিয়ে যাওয়া হয় গোরস্থানে। আমারও তো তবে যাওয়া উচিত গোরস্থানে, আমিও তো ওই বাজারেই ব্যবসা করি। সুতরাং ঘানিম মৃতদেহের সঙ্গে গোরস্থানে যায়। সবকিছু সারতে বেশ রাত হয়ে যায়। একে একে সকলে যে যার বাড়ির দিকে হাঁটা লাগায়। ঘানিমও নিজের আস্তানার দিকে হাঁটতে শুরু করে। কিন্তু কিছুটা এসেই থমকে দাঁড়ায় সে। সামনে ঘন হোকলা বন। আঁধার নেমেছে, চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, একটা আলোও নেই সঙ্গে। এখন এই বন পেরোনো কি উচিত হবে? শুনেছি সাপ খোপ আছে বহু। তাহলে তাহলে কি ঘুরে যাব? না না, সেও তো অনেকটা পথ। নিজের কাছেই প্রশ্ন করে সে নিজে। আর তখনই দেখতে পায় অন্ধকারের মধ্যে একটা বড় কালো কিছু তার দিকে এগিয়ে আসছে বনের ভিতর থেকে। তারপর আপা? তারপর আর কি, এখনের মতো এখানেই শেষ। আবার রাতে শুরু হবে আঁধার নামলে। হ্যাঁ, তাই বলে আজও আমাদের আধারে রেখে রাতের আধারের অপেক্ষা করাবে? একটা দিনও কি একটা ভালো জায়গায় শেষ করতে পারো না তুমি? সে তো আমি শেষই করে দিয়েছিলাম হুজুর। আপনি তো আবার শেষে এসে নতুন কাহিনী শুরু করতে বললেন। এবং মওকা বুঝে বেগমও আমাদের আঁধারে রেখে শেষ করলেন আজকের আসর। কি আর করা যাবে, অগত্যা অপেক্ষা। পরের পর্বে জানা যাবে কি এগিয়ে এলো ঘনিমের দিকে। নিশ্চয়ই কোনো বিপদ। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্মন, শেহরাজাদ, সাঁজবাতি দাস, হাসান বদর দেন, সায়ন্তন ঘোষ, সিতাল হোসেন, চিত্রাঙ্গী রয়, বেগম আম্রপালি ঘোষ মিত্র, শ্রীলেখা, তৃণাঞ্জনা দাস, বামন, রামস্বরূপ গাঙ্গুলি, ইমাম পার্থ রয়, সুলতান বাসরো, শেখর, নবী আলাপন মুখার্জি, নবীজ আরজু জানা, রায়ন, অভিজিৎ বিশ্বাস, সঈদ, সুদীপ্ত ঘোষ, আজিব, অচ্যুতানন্দ সাহা, আরিফা, গার্গী হর চট্টোপাধ্যায়, নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড ওয়াইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।
মির্চির নিবেদন গল্প গোল্ড মাইন